ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা, যে সময় তারুণ্যদীপ্ত একটি দেশ এগিয়ে যাওয়ার পথ নিজের মতো করে খুঁজে নেয়, এবং সেই জায়গাটায় তরুণদের দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই, তাদেরকে প্রতি মুহূর্তে আপডেটেড থাকার কোনো বিকল্প নেই, তাদেরকে বিক্ষিপ্ত না হয়ে নিজের অভীষ্ট গন্তব্য বা লক্ষ্যকে সুনিশ্চিতভাবে সেট করে সেই দিকে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। এই তরুণদেরই একাংশ আজ আমাদের সাথে আছেন, তাদের সাথে আলাপ করতে চাই, এবং তারা তাদের দক্ষতা বৃদ্ধি এবং আগামীর বাংলাদেশকে কিভাবে গড়তে চান সেই স্বপ্নের কথাগুলোই শুনবো, এবং তাদের অর্জনের যাত্রা আমরা শুনবো। এই জন্য তাদের সাথে আপনাদের আলাপ করে দিতে চাই। প্রথমে আলাপ করছি, সবার বামে আছেন আমাদের সাথে তানজিম আহমেদ আদনান, শিক্ষার্থী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তার পাশেই রয়েছেন রোকাইয়া জান্নাত, শিক্ষার্থী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং আরও আছেন আমাদের সাথে মোহাম্মদ মুক্তারুল ইসলাম মিম, শিক্ষার্থী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সাউন্ডস বেটার না? হ্যাঁ। শুভ সকাল তিনজনকে। শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে অগ্রযাত্রা, যে আমরা এই যে বিশ্বকাপে যে উন্মাদনা আমরা সবকিছু মিলে যে দেখলাম, সেটা আসলে আমরা বাংলাদেশকে কিরকম চিন্তা করতে পারি যে আজ থেকে 10 বছর বা 20 বছর পর বাংলাদেশকে নিয়ে অন্য কোনো দেশ এইভাবে উদযাপন করবে, যেভাবে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে আমরা উদযাপন করি, আমরা একদম ওন করে এই দুটা কান্ট্রি। হয়তো আমাদের খেলা না হতেই পারে, আমাদের যে কোনো ক্ষেত্র হতে পারে। এরকম মনে হয় যে অন্য কোনো ক্ষেত্রতে বাংলাদেশের মধ্যে সেই সম্ভাবনা আছে, বাংলাদেশ সেই জায়গায় পৌঁছাতে পারবে। তরুণরা কি মনে করে? তরুণদের সেই স্বপ্ন আছে। ধন্যবাদ। আমার মনে হয় যে এটা আসলে একটা আবেগের জায়গা। যখন খেলা নিয়ে কথা আসে তখন প্রথমে আসে যে আমরা সেটাকে অনেক বেশি এনজয় করব। তো সেই জায়গায় আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, হ্যাঁ, এটা একটা স্বপ্নের, বড় একটা স্বপ্নের বিষয় যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, বা বিশ্বের সকল দেশরা আমাদেরকে হয়তো সাপোর্ট করবে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, আমরাও স্বপ্ন দেখি যে আমরাও একসময় ওয়ার্ল্ড কাপ খেলবো। হয়তো আর্জেন্টিনা যেভাবে আমাদেরকে ফ্যান রাষ্ট্র হিসেবে চিনে, একসময় বাংলাদেশকেও একটা ফেভারিট রাষ্ট্র হিসেবে জানবে। চমৎকার। আমরা একটু আদনানের কাছে যেতে চাই। আদনান, মানে আদনান অ্যাড্রেস করবো না তানজিম অ্যাড্রেস করবো, কোনটা? আদনান ইজ কমফোর্টেবল। আদনান, যে প্রশ্নটা আসলে আমার আর রুনিয়ার ছিল, যে বাংলাদেশকে ঠিক এইভাবে চেয়ার আপ করবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, এমন কোনো ক্ষেত্রকে এই মুহূর্তে মনে হয় যে না, ঠিক আছে, এই একটা জায়গায় আমাদের তরুণরা যদি আমরা চেষ্টা করি, উই ক্যান ব্রিং ইন এ চেঞ্জ, অর উই ক্যান ডু সামথিং দ্যাট উড বি অ্যাডমায়ার্ড বাই দ্য হোল ওয়ার্ল্ড। যেমনটা আমার মিম ভাই বলল ফুটবলের কথাটাই, আমি যদি ফুটবলের ক্ষেত্রেই আসি, আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা সাপোর্টার হলেও আমি ততটা মানে ফুটবল প্রেমী না, কিন্তু আমি চাই বাংলাদেশ পরবর্তী 10, 20, 15, 20 যত বছর পরেই হোক বিশ্বকাপ খেলুক, এবং আমি সেটা দেখার জন্য অপেক্ষায় আছি। আমার সারাউন্ডিং পিপল যারা থাকে তারা ফুটবল দেখতে যায়, খেলা দেখে, এনজয় করে, স্ট্রেস অলসো, বাট আমি সত্যি বলতে খেলা দেখি না। এটা বাকিদের থেকে ডিফারেন্ট। যদি কেউ জিজ্ঞাসা করে, আমার উত্তর সেটাই, যেদিন বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে সেই দিন আদনান দেখবে। না, আদনান চমৎকার। এই একটা জায়গায় আপনার সাথে আমার একটা মিল আছে। আমি ভোট করতে পারি না, তাই হয়তো খেলা দেখতে যাই না ওয়ার্ল্ড কাপের। তবে আমার বলবার কথা এটা, যতদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ না খেলছে স্টেডিয়াম যে খেলা আমরা দেখবো না। আমরা একটু রোকায়া জান্নাতের কাছে আসতে চাই। জান্নাত, আপনি সৌভাগ্যবান এই জন্য কারণ বাংলাদেশে আপনি জন্মেছেন। একই সাথে আই এম ভেরি সরি যে আপনি বাংলাদেশে জন্মেছেন। দুটো ঘটনারই প্রেক্ষাপট আছে। বাংলাদেশের নারীর অগ্রযাত্রা যেমন আমরা দেখেছি, সমাজের বিভিন্ন স্তর থেকে নারীকে পিছনে টেনে রাখবার একটা প্রয়াসও কিন্তু আমরা দেখেছি। এই জায়গায় আপনারা তরুণেরা একটা ব্যতিক্রম তৈরি করেছেন। নারী হিসেবে নিজের ওই জৈবিক যে পরিচয়, তার বাইরে যে একজন দক্ষ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য যা যা করণীয় তা আপনারা করতে শুরু করেছেন। এবং উনি, আমরা যদি আমাদের চারপাশের প্রতিবেশীদের দিকে তাকাই, একমাত্র নেপাল বাদ দিয়ে অন্যান্য যে কোনো দেশের নারীদের চেয়ে অনেক সমীক্ষায় বাংলাদেশ অনেক দূরে এগিয়ে আছে। কি মনে হয়, এই নারী নেতৃত্ব ব্যতিক্রমী কিছু বাংলাদেশের জন্য আগামী দশকে এনে দিচ্ছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশে আসলে মেয়েদেরকে জাস্ট মেয়ে হিসেবে না ধরে আপনি যেটা বললেন যে একজন দক্ষ মানুষ হিসেবে আমরা যদি প্রথমে তাদেরকে কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে তাদের এই অগ্রযাত্রাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এক্ষেত্রে প্রয়োজনীয় কিন্তু ভূমিকাটা পালন করে সবার আগে আমাদের পরিবার থেকে এই সহায়তা, যেমন বাসায় ছেলেকে বা মেয়েকে এভাবে আলাদা করে তাদেরকে ডিফাইন না করে, তারা আমাদের সন্তান, আর তাদেরকে আমরা সমান সুযোগ সুবিধা আর সব কিছু তার সমানভাবে প্রোভাইড করে তাদেরকে বড় করব। তাদের যেটা মেধা সেই অনুযায়ী তাদেরকে সেই ফিল্ডগুলোতে আমরা সুযোগ তৈরি করে দেব। সেইভাবে যদি আমরা তাদেরকে আগাতে দিই,
অ্যান্ড যখন আমরা একটা ইন্ডিভিজুয়াল এই সহায়তাটা পাচ্ছি অ্যান্ড আমাদের ইন্টারেস্ট অনুযায়ী আমরা কোনো একটা ক্ষেত্রে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারছি, তাহলে আমাদের মনে হয় যে পরিচয়টা নিজেদের তৈরি করাটা বেশি কঠিন না। না, একদমই কঠিন না। বাহ, চমৎকার। আমি মিমের কাছে আসতে চাই। একটা সময় ছিল যখন আমরা মনে করতাম যে পড়াশোনা শেষ করে যখন চাকরিতে যাব, চাকরিতে যাওয়ার পর আস্তে আস্তে আমি কাজ শিখবো, আমার এক্সপিরিয়েন্সে চাকরিতে গিয়ে তৈরি হবে, আমার স্কিল সেখানে তৈরি হবে। এখন তরুণদের মধ্যে কিন্তু প্রেশারটা ডিফারেন্ট, বিকজ মার্কেট চাচ্ছে যখন তারা চাকরিতে আসবে অলরেডি স্কিলড হয়ে আসবে, আমি Exactly. তাকে আর কোনো কিছু শেখাবো না। Exactly. তো তাহলে আসলে আমাদের কারিকুলাম কি মার্কেট রেডি, নাকি কারিকুলামটাকে সাইডে রেখে তরুণরা নিজেদেরকে মার্কেট রেডি করছে? এখানে আমি ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। আর এটা আসলে বর্তমান সময়ে আমরা যদি জব মার্কেটের কথা বলি বা হচ্ছে স্কিলফুল যদি আমরা জেনারেশনের কথা চিন্তা করি, তাহলে এই প্রশ্নটা সবার প্রথমেই আসে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে একটা শিক্ষার্থী, আমি আমার কারিকুলাম বাদ দিয়ে যদি আমি প্রথমেই বলি, সেটা সলভ করার বাইরে যদি আমি বলি, তাহলে আমাকে এটা বলতেই হয় যে আমাদের স্টুডেন্ট থাকা অবস্থাতেই আমরা কিন্তু অনেক প্রবলেমসের ভিতর দিয়ে যাই। এখন সেটা হতে পারে আমার একটা ছোট সংগঠন আমি তৈরি করেছি, বা সেটা হতে পারে আমার ক্লাবের কোনো কিছু একটা। তো যখন আমরা একটা প্রবলেমসের ভিতর দিয়ে যাই, আমার মনে হয় যে সেটাকে সলভ করার যে মানসিকতা, এটা আমার মধ্যে বিল্ড করা উচিত। লেটস সে আমার একটা ছোট অর্গানাইজেশন আছে এবং এই অর্গানাইজেশনে আমার কিছু গ্রাফিক ডিজাইনিং করা প্রয়োজন, তো সেটা আমার নিজেই শেখার একটা অপরচুনিটি আছে। এখন যেহেতু ইন্টারনেট বা এআই এই জিনিসগুলো অনেক ইনহ্যান্সড হয়েছে, তো আস্তে আস্তে ধাপে ধাপে এই প্রবলেমগুলো সলভ করতে করতে যখন আমি আমার স্কিলগুলোকে বাড়াতে পারছি বা শিখতে পারছি, তখন আলটিমেটলি আমার এই জিনিসগুলো শেখাও হচ্ছে, আমার এগুলো নিয়ে নার্চার করাও হচ্ছে, এবং রিয়েল টাইম প্রবলেম সলভিং করতে করতে যখন এগিয়ে যাচ্ছে, তখন জব সেক্টরে যাওয়ার পরে সে অটোমেটিক্যালি এই জিনিসটার সাথে অ্যাডপ্টেড হয়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, আমি নিজেও যখন কোভিডের পর থেকে স্কিলস নিয়ে কাজ করা শুরু করি বা একটা স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে কাজ করা শুরু করি, আমার মধ্যে ওই সেম জিনিসটা আমি লালন করেছি যে আমার যে জিনিসগুলো আমি দেখছি সামনে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আমার সলভ করতে হবে। যেটার কারণেই আমার দেখা গিয়েছে যে পার্ট টাইম জব বলেন বা পড়াশোনার পাশাপাশি কোনো একটা জায়গায় ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করা, এই জিনিসগুলো অনেক সহজ হয়েছে। আর এই জিনিসটাই আমার মনে হয় যে যখন একটা জায়গায় আমরা জবের জন্য অ্যাপ্লাই করি বা জবের জন্য আমরা থিঙ্ক করি, তখন এই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটাকে কতটুকু ইউটিলাইজ করেছে তার স্টুডেন্ট থাকা অবস্থায়, এটাকেই আসলে ডিফাইন করে। অ্যান্ড আমার মনে হয় যে কারিকুলামের বাইরেও, কারিকুলাম তো আমাদেরকে একটা রোড ম্যাপ দেয়, একটা কমিউনিটি দেয়। আমি কারিকুলামকে দোষারোপ করার আগে আমি বলবো যে আমাদের পার্সোনাল যেই বিল্ড আপগুলো প্রয়োজন, যেই জিনিসগুলো আমাদের শেখা প্রয়োজন, মনে হচ্ছে যে এই জিনিসটা আমার প্রয়োজন, তো ওই জিনিসটা আমার শেখা উচিত, শিখে সেটাকে ইমপ্লিমেন্ট করা উচিত। এটা স্কিলফুল হিসেবে আসলে কাজ করে। ভেরি খুবই কনসাইজ এন্ড ভেরি কনস্ট্রাকটিভ Specific, একদম। হ্যাঁ আনসার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা একটা জিনিসও কিন্তু দেখি যে ইউনিভার্সিটিগুলোতে অনেক ধরনের কম্পিটিশন হয় এবং অনেক ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করার সেখানে সুযোগ হচ্ছে, এবং তার পাশাপাশি অনেক এন্টারপ্রেনার নিজেরাই তৈরি হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। এই বিষয়গুলো আসলে একটা স্টুডেন্টের ক্যাপাসিটি বিল্ডিংয়ে কি পরিমাণ হেল্প করে, এটা আদনানের কাছে জানতে চাবো, কিন্তু বিরতি থেকে আসার পর। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি, রুনিয়া, জুবায়ের আছে, আমি পড়ছিলাম হাতে একটা বই আছে। একটা বই পড়ছিলাম, যে বইটার শিরোনাম হচ্ছে তরুণ প্রজন্ম বাংলাদেশের রাজনৈতিক চেতনা। লেখক কে জানেন? লেখক তানজিম আহমেদ আদনান, যিনি আমাদের সাথে স্টুডিওতে বসে আছেন। একজন শিক্ষার্থী, সচেতন শিক্ষার্থী, এবং সবচেয়ে বড় বিষয়, এটা যদি স্বাভাবিকভাবে বলি, তাহলে একজন তরুণ যে বাংলাদেশের রাজনীতি নিয়ে সচেতন। তার কাছে রুনিয়ার বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন একটা ছিল। প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে আসলে আমাদের স্টুডেন্ট লাইফ থেকে আমরা অনেকে এন্টারপ্রেনার হয়ে যাচ্ছি এবং অনেকে বিভিন্ন জায়গায় কম্পিটিশনে পার্টিসিপেট করছি, অ্যাওয়ার্ড পাচ্ছি। এইটা আসলে আমার চাকরি ক্ষেত্রে আমাকে কিভাবে প্রস্তুত করে? আচ্ছা, উদ্যোক্তা এবং চাকরির ক্ষেত্র এমন কি দুইটা ভিন্ন দিক। যে উদ্যোক্তা হবে সে তার ওই প্ল্যাটফর্মটা নিয়ে এগিয়ে যাবে, এবং কেস সলভিং বা কেস স্টাডি বা কম্পিটিশন যেটা বলছি, তাকে কর্পোরেটের জন্য রেডি করছে আমি মনে করি। আমি চাই ব্যক্তিগতভাবে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, সব প্রতিষ্ঠানে একটা ডেস্ক থাকা উচিত। এটা হচ্ছে তরুণ উদ্যোক্তা বা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা উদ্যোক্তা বা হতে চায়, বা তার নতুন ইনোভেশন আছে, বা সে কোনো নতুন বিজনেস স্টার্ট করছে, সেটাকে কিভাবে প্রোগ্রেস করা যায়, আরও মার্কেটে কিভাবে লঞ্চ করা যায়, এইটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ডিপার্টমেন্টের মাধ্যমে কাউন্সিলিং করে তাকে হেল্প করবে। এবং
যেটা বলেন অ্যাওয়ার্ড বা আদার্স থিং, সেটা তাকে কর্পোরেটের জন্য রেডি করছে যখন কোনো স্টুডেন্ট নির্দিষ্ট কোনো কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতির যে সময়কালটা আমি মনে করি তাকে ওই কর্পোরেট লাইফে কি হবে সেটার একটা আভাস দিচ্ছে, এবং সেই কম্পিটিশনে সে যখন অ্যাওয়ার্ড পাচ্ছে সেটা তার একটা মাইলফলন হিসেবে সিভিতে বা তার প্রোফাইলে অ্যাড হচ্ছে, এবং আই থিঙ্ক এটা তার কর্পোরেট লাইফে বা এন্ট্রি লাইফে ফ্রেশার হিসেবে অনেক বড় ভূমিকা রাখবে। চমৎকার। আমরা একটু রুকাইয়ের কাছে যাই। খুব স্বাভাবিক একটা প্রশ্ন, এই মুহূর্তে তরুণদের গত কিছুদিন ধরে সরব থাকতে দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তারা প্রশ্ন করেছেন। একটা ঘটনাও ঘটে গেছে এর মধ্যে, যেটা আপনি নিজেও নিশ্চয়ই দেখেছেন। সেটা একটা মূল্যায়ন যেমন আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু তারুণ্যের একাংশের মাঝে আপনিও পড়েন, তাদের প্রতিনিধি আপনিও, এবং একই সাথে এই শিক্ষা ব্যবস্থার মাঝে আমাদের গবেষণার সুযোগ কতখানি আছে, বা প্রায়োগিক ক্ষেত্রে আমাদের আদৌ এই শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষানীতিতে আমরা শিক্ষিত হচ্ছি তা কোনো কাজে পৌঁছবে কিনা? ধন্যবাদ। আমাদের হচ্ছে যে এই ভার্সিটি, আমার মেজর হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি। তো শুনতেই ভালো লাগে subject-টা। আমার ফিল্ডের একটা উদাহরণ দিই। যদি কোনো শিক্ষার্থী কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতে চায়, এই যেমন ধরেন যে রিসেন্টলি আমাদের যে বন্যা সমস্যাটা কিন্তু এখন বাংলাদেশের অন্যতম একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো এই বন্যা সহনশীল ধান উৎপাদন করা বা অন্যান্য যে শস্য উৎপাদন করা, এগুলোর জন্য হচ্ছে আমাদের গবেষণা করা জরুরি। লাইক আমাদের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের অর্থনীতি যেন সচল থাকে, কৃষি ব্যবস্থা যেন সচল থাকে, সেগুলোর জন্য। তো এই গবেষণা ক্ষেত্রে আমাদের ফান্ডিং বা প্রয়োজনীয় যে সহযোগিতাগুলো, এগুলো কোথা থেকে আসবে? তো বেশিরভাগ শিক্ষার্থী আমাদের কাছে কিন্তু আইডিয়া আছে ধরেন, কিন্তু সেগুলো আমাদের ইমপ্লিমেন্ট করার মতো বা সেখানে আমরা যে আগাবো, তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় সেই সহযোগিতাটা পাই না। তো আমরা আশা করে থাকি যে বিদেশের কোনো একটা আমরা রিসার্চারকে অ্যাপ্রোচ করব, কোনো একটা ভার্সিটি থেকে ফান্ডিং পাবো, তারপরে আমরা আগাবো। যেখানে আমাদের বাংলাদেশে কিন্তু রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে, আরও আছে পাট গবেষণা কেন্দ্র, বিভিন্ন সব আছে। তো আমরা আমাদের দেশের এই গবেষণা কেন্দ্রগুলোকে কেন ব্যবহার করছি না? আমাদের সরকার আমাদের তরুণ প্রজন্মের উপরে ইনভেস্টটা করবে, আমাদের শিক্ষার্থীদেরকে তাদেরকে এই ফান্ডিংটা দেবে। অ্যান্ড এতে হবে কি যে আমরা গ্র্যাজুয়েশনের পরে বেশিরভাগ কিন্তু স্টুডেন্টদের চলে যাওয়ার প্রবণতা থাকে বাইরের দেশে। আমরা মাস্টার্সের জন্য হোক বা আরও আমাদের ক্যারিয়ার পার্সিউ করার জন্য আমরা বিদেশে চলে যেতে চাই। তো বাইরে গেলে আমাদের মেধা কিন্তু বাইরে চলে যাচ্ছে। আমাদের দেশে যদি আমাদের এই মেধার প্রয়োগটা হয়, দেশের মেধা দেশে থাকবে। অদ্ভুতভাবে আমরা একটা বিষয় দেখেছি, এই মেধা ধার করে আনবার ক্ষেত্রে আমরা একদম পিছপা হই না। আমরা কনসালটেন্ট নিয়োগ দেওয়ার ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক পিছপা হই না, যেখানে আমাদের নিজেদের সক্ষমতা আছে। রুনিয়া, তোমার কাছে একটু জানতে চাই, তুমি শিক্ষকতা করছো, 3 জন শিক্ষার্থী এখানে আছে, একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মাঝে যে সংযোগটুকু বাংলাদেশের হওয়ার কথা ছিল, কেন আমরা করতে পারছি না? রুকাই যেটা বললেন যে আমরা রিসার্চের ইনভেস্টমেন্ট পাই না, সেটা তো আসলে ইন্ডাস্ট্রি থেকে আসবার কথা ছিল। কারণ আমার নিজের সমস্যা তো বিদেশের কোনো দাতা সংস্থা এসে সমাধান করবে না, নিজের সক্ষমতা অর্জন করতে হবে। বিষয়টা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে যে বিভেদটা আছে বা কেন সংযোগ হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু আমরা নিজেরা অনেক কথা বলি, কিন্তু এখানে পলিসি মেকারদেরকে কখনো সেটা আমরা ইনক্লুড করি না, সেখানে সেটা গ্যাপটা বারবার থেকে আপনারা যাচ্ছে। শিক্ষার্থীরা পলিসি মেকারদের উপর চাপ তৈরি করতে পারছেন না কেন? এখানে আমি একটা জিনিস বলতে চাই, যেমন আমাদের দেশের যদি আমরা বর্তমান বাজেটের কথা চিন্তা করি, আমাদের এখন কারেন্টলি যে বাজেটটা এসেছে লাস্ট, সেটা হচ্ছে 9,38,38 হ্যাঁ। তো এই এত টাকার একটা বাজেট, অনেকেই হয়তো এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে যে হঠাৎ করে অনেক বড় একটা বাজেট। আমাদের গত ইন্ট্রিম গভর্নমেন্ট থাকা অবস্থায় কোনো বাজেট যেহেতু হয় নাই, তার আগের যে সাবেক প্রধানমন্ত্রী উনি যে বাজেটটা দিয়েছিলেন সেটার মধ্যে এটার মধ্যে কিন্তু একটা 2 লক্ষ কোটি টাকার ডিফারেন্স আছে। তো এই যে বাজেট নিয়ে যেই সরকার যে পরিকল্পনাগুলো দিচ্ছে বা যেই জিনিসগুলো আসছে, এখানে প্রথমত আমি একটা জিনিস অ্যালাইন করতে চাই, যেটা প্রশ্ন প্রথমে এসেছে যে আমাদের দেশের রিসার্চ বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্টুডেন্টদের কতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। আমি একটা জিনিস খুব হলপ করে বলতে পারি, আমাদের দেশে সরকার চিন্তা করছেন বর্তমান যে আমাদের 1900 মতো বাস, ইভি বাস ঢাকা শহরে আনতে হবে বা বেশ কয়েকটা প্রকল্প হাতে নিচ্ছে। তো সেগুলোর ক্ষেত্রে বা আমাদের দেশে যমুনা, পদ্মা সেতুর মতো বড় বড় কিছু প্রকল্প হয়েছে। তো সেই জায়গায় আমি যদি বলি, আমাদের দেশে কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে আমি যদি বলি, আমাদের হিউজ ইঞ্জিনিয়ার্স বের হয়, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার প্রতি সেমিস্টারে হাজার হাজার বের হচ্ছে। কিন্তু আমরা যখন কোনো একটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা চিন্তা করছি, আমরা বাইরের দেশ থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে নিয়ে আসার কথা চিন্তা করছি। এই যে 1900 মতো ইভি বাস আসছে, এই প্রকল্পটা বর্তমান জেনারেশনে এসে আমরা এত বড় একটা প্রকল্প বা এত বড় একটা জিনিস বাস্তবায়ন করার জন্য এখনো বাইরের দেশের কথা চিন্তা করছি। এখন আমরা আমাদের টেস্টাটাকে
এখনো কন্ট্রোলে আনতে পারছি না। এখন আমরা একটা রিক্সা তৈরি করতে পারিনি যেটা আসলে জনবান্ধব হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের বুয়েট আসলে কি করছে? এক্স্যাক্টলি, এক্ষেত্রে আসলে আমি আমাদের ইঞ্জিনিয়ার বা আমাদের যারা শিক্ষার্থীরা প্রকৌশল নিয়ে পড়াশোনা করছে বা যারা হয়তো এই জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত, তাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমাদের দেশে এই সুযোগটা দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু সলিউশন অবশ্যই থাকবে। তো আমরা কিছুদিন আগে দেখেছি চায়নাতে একটা প্রজেক্ট, যে নদীর পানি বা হচ্ছে ময়লাকে পরিশোধন করার জন্য তারা একটা প্রজেক্ট স্টুডেন্ট থেকে ওটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে। আমার মতে এরকম কোনো একটা পদক্ষেপ হাতে নেওয়া উচিত যে 1 মাসের জন্য আমরা একটা ক্লিনিং ড্রাইভ এঙ্গেজমেন্ট ক্রিয়েট করব ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য, যেখানে স্টুডেন্টরা তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে তারা ডিফারেন্ট প্রজেক্টস ক্রিয়েট করছে। এবং এই প্রজেক্টগুলো থেকে যে একটা প্রজেক্টকে আমি নির্বাচন করে তাকে গোল্ড মেডেল পরিয়ে দেবো এরকম কিন্তু না, না, সেটাকে implement করতে হবে। মাল্টিপল জিনিস নিয়ে কাজ করতে পারে, ওয়াটার নিয়ে কাজ করতে পারে, তারা সয়েল নিয়ে কাজ করতে পারে, তারা ডাস্ট নিয়ে কাজ করতে পারে। চমৎকার। আমার পুরো গল্পে যেটা মনে হয়েছে, বাংলাদেশের তারুণ্য জানে তাদের কি করতে হবে, বাংলাদেশের তারুণ্য জানে তারা কোথায় যেয়ে পৌঁছতে চায়। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাদের একটাই অনুরোধ, যেন এই যে তরুণের ভাবনাগুলো আছে, একটা ছোট্ট সিড ফান্ড দিয়ে যেন অন্তত 1 মাসের জন্য একটা ফিজিবিলিটি চেক করা হয়। হয়তো এরকম দলিল দস্তাবেজ কাগজপত্রে তারা দক্ষ হবেন না, অনেক মার্জিত বা পরিশীলিত ব্যবসায়ীর মতো তারা দক্ষ হবেন না কাগজপত্রে বা তথ্যের ধারাবাহিকতায়, কিন্তু তাদের ওই স্পৃহাটুকু আছে। এই স্পৃহাটুকুর মূলেই রয়েছে তাদের দেশপ্রেম এবং দেশের জন্য কিছু করবার তাগিদ। এই মেধাগুলোকে পাচার হয়ে যেতে দিয়েন না, তাহলে আমাদের চিরকালই ধার করে মেধা কোথাও থেকে খুঁজে আনতে হবে। তারা পারে, তারা চায়, তাদেরকে একটু ছোট্ট বিনিয়োগ দিলে তারা চমৎকার কিছু আমাদের রিটার্ন দিতে পারবে। সবাইকে আবারও শুভ সকাল। ভালো থাকবেন, শুভ সকাল।